অধ্যায় ১ বিশ্ব রাজনীতির নবযুগ সূচনা পতাকা এবং সাংস্কৃতিক পরিচয় ১৯৯২ সালের ৩ জানুয়ারি রাশিয়া এবং আমেরিকার বিজ্ঞজনদের মাঝে একটি সভা মস্কোর সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এর মাত্র ২ সপ্তাহ আগে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং সেখান থেকে রাশিয়ান ফেডারেশনের জন্ম হয়। এর ফলে লেনিনের মূর্তি অডিটোরিয়ামের সম্মুখ ভাগ থেকে অপসারণ করে নবগঠিত রাশিয়ান ফেডারেশনের পতাকা দেয়ালে টানানো হয়। কিন্তু একজন আমেরিকান লক্ষ্য করলেন যে পতাকাটি উল্টোভাবে স্থাপন করা হয়েছে। বিষয়টি জানানো হলে তারা তা বিনা বাক্যে এবং নীরবে সংশোধন করে নেন। শীতল যুদ্ধোত্তর সময়ের ১ বছরের মধ্যে মানুষের মনের গভীরে প্রতীক এবং পরিচয়ের গণ্ডিতে নাটকীয় পরিবর্তন দেখা গেল। বিশ্ব রাজনীতি সাংস্কৃতিক অবয়বে নতুন মোড় নিল। পতাকার উল্টো স্থাপনকে এই উত্তরণকালের নমুনা বলা যায়। আর ওই পতাকা যতই ঊর্ধ্বে উঠতে লাগল, রাশিয়ার জনগণ ততই যেন নতুন স্বাদের অন্বেষণে, নতুন সাংস্কৃতিক পরিচয়ের সন্ধানে মেতে উঠতে লাগল। ১৯৯৪ সালের ১৮ এপ্রিল ২০০০ মানুষ সারায়াভোতে সৌদি আরব ও তুরস্কের পতাকা দোলাতে লাগল। জাতিসংঘ এবং ন্যাটো অথবা আমেরিকার পতাকার পরিবর্তে দুটি মুসলমান দেশের পতাকা দুলিয়ে সারায়াভোবাসী সমগ্র দুনিয়াকে বুঝাতে চাইল তাদের বন্ধু সুহৃদ মুসলমান সমাজ এবং কারা তাদের প্রকৃত মিত্র আর কারা তাদের শত্রু। ১৯৯৪ সালের ১৬ অক্টোবর লস এঞ্জেলেসে ৭০,০০০ মানুষ মেক্সিকোর পতাকা নিয়ে মিছিল করে প্রস্তাবনা ১৮৭-র বিরুদ্ধে, যে প্রস্তাবনার মাধ্যমে অনেক অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসী এবং তাদের সন্তানদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য গণভোটের দাবি করা হয়েছিল। কেন তারা মেক্সিকোর পতাকা নিয়ে মিছিল করতে রাস্তায় নেমে এলো এবং কেন তাদের জন্য বিনামূল্যে শিক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে, এরূপ দাবি উত্থাপনের কারণটি এখন অনেকের জিজ্ঞাস্য। তারা আমেরিকার পতাকা নিয়ে মিছিল করবে, এটাই ছিল বিশ্বজুড়ে পাশ্চাত্যের প্রত্যাশা। ২ সপ্তাহ পরে আরও অধিক সংখ্যক প্রতিবাদী মানুষ আমেরিকার পতাকা নিয়ে রাস্তায় পাল্টা মিছিল করল। এই মিছিল প্রকৃতপক্ষে প্রস্তাবনা ১৮৭-র বিজয় সুনিশ্চিত করল। এই প্রস্তাবনা ক্যালিফোর্নিয়ার শতকরা ৫৯% ভোটারের সমর্থন অর্জন করল। শীতল যুদ্ধোত্তর বিশ্বে রাষ্ট্রীয় পতাকাগুলো বিভিন্ন দেশের নিজস্ব সাংস্কৃতিক ও কৃষ্টিগত চেতনাকেই ধারণ করতে লাগল, যেমন ক্রস চিহ্ন, ক্রিসেন্ট ইত্যাদি। বাস্তবে সাংস্কৃতিক চেতনাই মানবগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যায়, আর সে কারণেই তা এত অর্থবহ। মানুষ নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে সামনে এগিয়ে চলছে, কিন্তু পুরাতন পরিচয়কে অস্বীকার করে বা এড়িয়ে যেতে পারছে না। সে কারণেই পুরাতন পতাকার প্রভাব কমছে না, বরং তা প্রকারান্তরে পুরাতন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ এবং সংঘাতকে নতুন রূপে এগিয়ে নিচ্ছে। বর্তমান সময়ের একটি নির্মম সংঘাতের চিত্র ফুটে উঠেছে মাইকেল ডিবডিন নামক একজন বক্তৃতাবাগীশ নেতার ডেড লেগুন উপন্যাসটিতে। তিনি বলেন, প্রকৃত শক্ত না থাকলে প্রকৃত বন্ধু থাকতে পারে না। ঘৃণার বিষয়কে ঘৃণা না করলে প্রকৃত উত্তমকে ভালোবাসা যায় না। যারা তা অস্বীকার করে তারা তাদের পরিবার, ঐতিহ্য, কৃষ্টি, জন্মগত যোগসূত্রকে অস্বীকার করে। তারা দাসতুল্য, তারা কখনো ক্ষমার যোগ্য নয়। দুর্ভাগ্যজনক হলেও বলতে হয়, প্রাচীন সভ্যতাসমূহকে দেশহিতৈষী বা পণ্ডিতজনেরা অবজ্ঞা করতে পারেন না। যেসব মানুষ আত্মপরিচয় ও নৃতাত্ত্বিক ধারাকে পুনঃ উন্মোচন করতে চায়, তারা তাদের শত্রুকে অবশ্যম্ভাবীভাবে চিহ্নিত করে। সেই সাথে এর ভেতর দিয়ে বিশ্বের শত্রুভাবাপন্ন প্রধান সাংস্কৃতিক অঞ্চলসমূহের ফাটল রেখাগুলোর ক্ষমতা এবং চিহ্ন গোচরীভূত হয়। এই পুস্তকের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব রাজনীতির শীতল যুদ্ধোত্তর বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক অঞ্চল তথা সভ্যতাসমূহ সম্পর্কে পরিচিত হওয়ার পাশাপাশি এই সভ্যতাসমূহের পারস্পরিক একত্রীকরণের দৃঢ়তা, অনৈক্য বা বিভেদ অথবা সংঘাতময়তা সম্পর্কে বিশ্লেষণধর্মী বর্ণনা দেওয়া। পুস্তকটিকে ৫টি ভাগে বিন্যস্ত করে মূল প্রস্তাবনাসমূহ সন্নিবেশিত করা হবে, যথা: প্রথম খণ্ড, বিশ্ব ও বহুধা বিভক্ত সাংস্কৃতিক বহুপাক্ষিক ভিত্তিক সভ্যতার বাস্তবতায় প্রথমবারের মতো বিশ্ব রাজনীতি এমন একটি মোড় নিয়েছে যেখানে আধুনিকায়ন আসলে পাশ্চাত্যিকরণের ধারণা থেকে পৃথক বলে বিবেচিত হচ্ছে। এই নতুন ধারাটি বিশ্বজনীন সভ্যতার ধারণাকে কোনো যুক্তিসঙ্গত পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে না বা অপাশ্চাত্য বিশ্বকে পাশ্চাত্যমুখী করছে না।
দ্বিতীয় খণ্ড সভ্যতার ওপর নির্ভরশীল শক্তি ভারসাম্য পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। বাস্তব পরিস্থিতিতে অপাশ্চাত্যের ওপর পাশ্চাত্য তার আপেক্ষিক প্রভাব হারাচ্ছে। এশীয় সভ্যতা তার অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক শক্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ইসলাম জনসংখ্যাগত দিক থেকে সম্প্রসারিত হচ্ছে। ফলশ্রুতিতে মুসলিম রাষ্ট্রের প্রতিবেশীদের সাথে সম্পর্ক অস্থির হয়ে উঠছে এবং অপাশ্চাত্য সভ্যতাসমূহ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ক্রমাগত আকৃষ্ট ও আগ্রহী হয়ে উঠছে। তৃতীয় খণ্ড নিজস্ব সভ্যতা ভিত্তিক বিশ্ব জোরালো হলেও বিভিন্ন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সমন্বয় কিন্তু এগোচ্ছে না, বরং তার উল্টোটি ঘটে চলেছে। এভাবে দেশগুলো বিভিন্নভাবে জোটবদ্ধ হচ্ছে বা নিজেরাই কোর রাষ্ট্রে পরিণত হচ্ছে। চতুর্থ খণ্ড পশ্চিমের সর্বজনীনতার ধারণাগুলো ক্রমাগত বিশ্বের অন্যান্য সভ্যতাসমূহের সঙ্গে দ্বন্দ্বে অবতীর্ণ হচ্ছে। এই ধারণাগুলো ক্রমেই ইসলাম এবং চীনের সঙ্গে ভয়াবহ সংঘাত ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আঞ্চলিক পর্যায়ে ফাটল রেখায় অবস্থিত যুদ্ধগুলো বিশেষত বৃহত্তরভাবে মুসলমানদের সঙ্গে অমুসলমানদের সমমনা আপন বা বন্ধুসুলভ রাষ্ট্রগুলোর একীভূত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। ফলে কোর রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ও কালক্রমে যুদ্ধে লিপ্ত হচ্ছে। পঞ্চম খণ্ড পশ্চিমাদের অস্তিত্ব মূলত আমেরিকার পশ্চিমা পরিচয় রক্ষার মন মানসিকতার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কেননা পশ্চিমা বিশ্ব তাদের সভ্যতাকেই অদ্বিতীয় বলে গণ্য করে, যা সর্বজনীন দৃষ্টিতে পুরোপুরি সঠিক নয়। তারা তাদের নিজ সত্ত্ব রক্ষার জন্যই অপাশ্চাত্যের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে আগ্রহী। ফলে মুসলমান ও অমুসলমানদের মাঝে সংঘাত অনিবার্য হয়ে দেখা দিচ্ছে। বিশ্বব্যাপী সভ্যতার সংকট থেকে সৃষ্ট এই সংঘাত ও যুদ্ধ প্রতিরোধের জন্য প্রয়োজন বিশ্ব নেতৃত্বের দূরদৃষ্টি ও কর্মতৎপরতা। বিশ্ব রাজনীতির বহুদা বিভক্ত সভ্যতাগুলোর মধ্যে সঠিক সমন্বয় ও সহযোগিতার মনোভাব বলিষ্ঠ করতে বিশ্ব নেতৃত্বের সহযোগিতা বিশেষ প্রয়োজন। বহুপাক্ষিক এবং বহুদা বিভক্ত সভ্যতা সম্মিলিত বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো শীতল যুদ্ধোত্তর বিশ্বে বিশ্ব রাজনীতি হয়ে পড়েছে বহুপাক্ষিক ও বহুদা বিভক্ত সভ্যতা কেন্দ্রিক। বিগত দিনের মানবিতিহাসে দেখা যায় বিভিন্ন ধর্মী সভ্যতার মধ্যে সংযোগ ছিল ধীর লয়ে বা কোনো কোনো ক্ষেত্রে তা একেবারেই ছিল না। তারপর আধুনিক যুগের সূচনা লগ্নে 1500 খ্রিস্টাব্দে বিশ্ব রাজনীতির দ্বিবিধ অবস্থা লক্ষ্য করা গিয়েছে। প্রায় 400 বৎসর জাতিরাষ্ট্র পাশ্চাত্য জগতে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, প্রুশিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে একটি বহুপাক্ষিক বিশ্ব সৃষ্টি করেছিল এবং তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা ও যুদ্ধ বিগ্রহ করেছে। একই সঙ্গে পাশ্চাত্য জগৎ অবশিষ্ট বিশ্বের বহু রাষ্ট্র পদানত করেছে, স্থাপন করেছে কলোনি ও সাম্রাজ্য বিস্তার করে অপাশ্চাত্যের উপর তাদের অর্থবহ এবং কার্যকর প্রভাব প্রতিপত্তি বহাল রাখতে সচেষ্ট ছিল। ম্যাপ নং 9 দ্রষ্টব্য। শীতল যুদ্ধের সময়ে বিশ্ব রাজনীতি ছিল দ্বিপক্ষীয় বা বাইপোলার এবং বিশ্ব ছিল 3 ভাগে বিভক্ত। একটি অংশ ছিল সম্পদশালী ও ধনতান্ত্রিক ধারার প্রতীক, যার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই অংশটি দরিদ্র এবং কমিউনিস্ট ভাবাপন্ন সোভিয়েট শক্তির বিরুদ্ধে ব্যাপকভাবে আদর্শিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং একসময় সামরিক শক্তির প্রতিযোগিতায় উন্মত্ত হয়ে ওঠে। দুই শক্তির এই দ্বন্দ্ব সংঘাতের অধিকাংশই সংঘটিত হয়েছে তাদের দেশের বাইরে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেখানে দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা নিত্যদিনের সঙ্গী, যারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত এবং যারা উভয় জোটের বাইরে একটি জোট নিরপেক্ষ অবস্থানে আছে বলে দাবি করত। 1980 দশকের শেষের দিকে কমিউনিস্ট বিশ্ব ভেঙে পড়ে এবং শীতল যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থা অতীত ইতিহাসের বুকে ঠাঁই নেয়। শীতল যুদ্ধোত্তর বিশ্বের মূল বৈশিষ্ট্য হল এই যে মানুষ পূর্বের ন্যায় আর মতাদর্শিক, রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থানে থাকল না, বরং তারা সংস্কৃতিমুখী হয়ে সংস্কৃতি পরিমণ্ডলে আবদ্ধ হল। জনগণ এবং জাতিসমূহ তাদের সামনে উত্থাপিত মৌলিক প্রশ্ন, যেমন আমরা কারা, তার উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল, আর এ প্রশ্নের উত্তর পেতে তারা গতানুগতিক ধারাতেই এগুতে লাগল। মানুষ নিজেদের পিতৃপুরুষ, সহজাত ধারা, ধর্ম, ভাষা, ইতিহাস, নৃতত্ব, ধর্মীয় সম্প্রদায়, জাতীয় পরিচয় এবং সর্বোপরি নিজ নিজ সভ্যতার মাপকাঠিতে নিজেদের প্রাপ্তি ও বঞ্চনার বিশ্লেষণ করতে শুরু করল। পূর্বের ন্যায় মানুষ রাজনীতিকে তাদের স্বার্থসমূহ এগিয়ে নেবার একমাত্র মাধ্যম হিসেবে বিবেচনা না করলেও রাজনীতির মাধ্যমে আত্মপরিচয় প্রকাশ করতে শুরু করল।
আমরা কারা তা জানতে মানুষ জিজ্ঞাসা করতে শুরু করল, আমরা কারা নই, এবং এভাবেই তারা তাদের বিরুদ্ধ শক্তি চিহ্নিত করতে থাকল। ফলে বিশ্ব হয়ে উঠল সংঘাতপ্রবণ। জাতি ও রাষ্ট্র এখনও পর্যন্ত বিশ্ব ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে রয়ে গিয়েছে। তাদের আচরণ পূর্বের ন্যায় ক্ষমতা ও সম্পদ ভিত্তিক হলেও সেই সঙ্গে সংস্কৃতি বন্ধন, সম্প্রদায়গত চেতনা এবং তাদের মধ্যকার মতবিরোধ নির্ণয়ে তারা ব্রতী হয়েছে। শীতল যুদ্ধের সময়ের রাষ্ট্রসমূহের মধ্যে বিরাজমান গোষ্ঠীবদ্ধতা বা ক্লট এখন আর বজায় নেই। তার স্থলে 7 অথবা 8টি প্রধান সভ্যতা সম্পৃক্ত জাতি এখন একক গোষ্ঠীবদ্ধ হয়েছে। ম্যাপ 1.3 দ্রষ্টব্য। অপাশ্চাত্য সমাজ, বিশেষ করে পূর্ব এশিয়া, তাদের অর্থনীতিকে দৃষ্টান্তমূলকভাবে সামনে এগিয়ে নিয়ে চলেছে। এরই অনুষঙ্গী হিসেবে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাদের প্রভাব ও প্রতিপত্তি বেড়ে যাচ্ছে। অপাশ্চাত্য সমাজের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির সঙ্গে তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করছে এবং তা করছে পাশ্চাত্য থেকে চাপিয়ে দেওয়া সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেই। হেনরি কিসিঞ্জার একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে বলতে চেয়েছেন এভাবে: অ্যাটলিস্ট 6 মেজর পাওয়ার্স, ইউনাইটেড স্টেটস, ইউরোপ, China, Japan, Russia, and perhaps India, as well as some medium-sized states, will be the core components of an international order. কিসিঞ্জার কর্তৃক বিবৃত 6টি প্রধান শক্তির 5টি দেশই কিন্তু ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও সভ্যতার গণ্ডিরভুক্ত। উপরন্তু রয়েছে কিছু ইসলামী রাষ্ট্র যাদের কুশলী অবস্থান, ব্যাপক জনসংখ্যা এবং তৈল সম্পদের মালিকানা বিশ্ব রাজনীতিতে তাদেরকে প্রভাবশালী করে তুলেছে। এই নতুন বিশ্বে আঞ্চলিক রাজনীতি নৃতত্ব কেন্দ্রপ্রবণ। বিশ্ব রাজনীতি বাস্তবে বিভিন্ন ধর্মী সভ্যতা কেন্দ্রিক। বৃহৎ শক্তির পারস্পরিক অরুচি আসলে সভ্যতার সংঘাত দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই নবতর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সংঘাতসমূহ সামাজিক শ্রেণীগুলোর মধ্যকার দ্বন্দ্ব নয়, এমনকি নয় তার ধনী ও দরিদ্রের অথবা অন্যান্য অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত, বরং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর ভেতরে অনুষ্ঠিত দ্বন্দ্ব, বিভিন্ন সভ্যতার অভ্যন্তরস্থ উপজাতিগুলোর মধ্যে আন্তঃযুদ্ধ এবং নৃতাত্ত্বভিত্তিক সংঘাত দেখা দেবে বলে মনে করা যায়। অদূর ভবিষ্যতে বিভিন্ন সভ্যতার এক দেশের সঙ্গে অন্য দেশের ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা দেখা যাবে এবং এতে আত্মীয় বা বন্ধুসুলভ রাষ্ট্রগুলো মিলে জোট গঠন করবে। সোমালিয়ার রক্তাক্ত গোত্রাক্ত সংঘাত দেশের সীমানা সম্পর্কিত নয়। রাওয়ান্ডায় গোষ্ঠীগুলোর মধ্যে রক্তাক্ত যুদ্ধ মূলত উগান্ডা, জায়রা ও বুরুন্ডির উপর আংশিকভাবে বর্তায়, তবে তা খুব ব্যাপকভাবে নয়। বসনিয়া, ককেশীয় ও মধ্য এশিয়া অথবা কাশ্মীরের সভ্যতা সংক্রান্ত রক্তাক্ত সংঘাত বৃহৎ যুদ্ধের রূপ নিতে পারে। যুগোস্লাভিয়া সংঘর্ষে রাশিয়া সার্বিয়াদেরকে কূটনৈতিকভাবে সমর্থন করেছিল। অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, ইরান ও লিবিয়া অস্ত্র ও অর্থ দিয়ে বসনিয়াদের সমর্থন করেছিল। উভয় পক্ষের এ কার্যক্রম কোনোভাবেই মতাদর্শিক বা ক্ষমতার রাজনীতি বা অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নয়, বরং এটি মূলত সাংস্কৃতিক ক্ষেত্রে মিল বা অমিলের কারণেই ঘটেছে। সাংস্কৃতিক সংঘাত সম্পর্কে ভাকলাভ হ্যাভেল বলেন, দিন দিন বাড়ছে এবং ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় তা ভয়াবহ আকার নিচ্ছে। জেকব ডেলোরে আর্গিউ করেন যে ভবিষ্যতের সংঘাত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ঘটনার নিরিখে, অর্থনীতি বা মতাদর্শের নিরিখে নয়। বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায় সভ্যতার ত্রুটিরেখা বরাবরই সবচেয়ে বেশি এবং সেসব স্থানেই সবচেয়ে মর্মান্তিক সংঘর্ষ হবে বলে ধারণা করা যায়। পুনরায় উল্লেখ করা যায়, শীতল যুদ্ধোত্তর বিশ্বে সংস্কৃতি হল মূল উৎস, যা সভ্যতাকে প্রভাবিত করে সমগোত্রীয় সংস্কৃতি সম্পন্নদের একত্রিত করে চলেছে। মানুষ মতাদর্শিক দৃষ্টিতে পৃথক হয়েও সাংস্কৃতিক দিক থেকে ঐক্যবদ্ধ হয়েছে। 2 জার্মানির একত্রীকরণ হল এর প্রকৃত উদাহরণ। কোরিয়াতেও এ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ঐতিহাসিক বাস্তবতায় সমাজসমূহ কখনো কখনো আদর্শিক দৃষ্টিকোণ থেকে একত্রিত হলেও তা আবার সাংস্কৃতিক চেতনার দ্বারা খণ্ডবিখণ্ডিত হয়েছে, যেমন সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়া প্রভৃতি সভ্যতার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। অন্যদিকে এ ধরনের চাপের মুখে রয়েছে বসনিয়া, ইউক্রেন, নাইজেরিয়া, সুদান, ভারত, শ্রীলঙ্কা সহ অন্যান্য কিছু দেশ। সাংস্কৃতিকভাবে পরস্পর কাছাকাছি দেশগুলোই আবার অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ঐক্য গড়ে তোলায় সচেষ্ট থাকে। তাই দেখা যায় বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের বেলায় জোটবদ্ধতার পেছনে থাকে সাংস্কৃতিক মিল বা অমিল। অন্য কথায় বলা যায়, সাংস্কৃতিক দিক থেকে কাছাকাছি সভ্যতাসমূহই আন্তর্জাতিক অঙ্গনে জোটবদ্ধ হচ্ছে। যেমন ইউরোপীয় ইউনিয়ন। এই ইউনিয়নটি অনেক সংগঠনের চাইতে অধিক কার্যকর ও শক্তিশালী। পূর্ব ইউরোপের জাতিগুলোর মধ্যে যে লৌহকঠিন দেয়াল সৃষ্টি হয়েছিল, আজ তা অপসারিত হচ্ছে। বর্তমান বিশ্বেও বিভিন্নতার নতুনভাবে সৃষ্টি হচ্ছে।
যার একদিকে থাকছে খ্রিস্টধর্ম প্রভাবিত পাশ্চাত্য এবং অন্যদিকে মুসলমান ও অন্যান্য গোঁড়া জনগোষ্ঠী। সাংস্কৃতিক, মূল্যবোধ, সামাজিক সম্পর্ক ও প্রথাসহ জীবন ও জগৎ সম্পর্কে দর্শনগত দৃষ্টিভঙ্গির নিরিখে এক সভ্যতা থেকে অন্য সভ্যতার পার্থক্যরেখা সূচিত হয়। ধর্মীয় চেতনা সেই সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে পার্থক্যবোধ সৃষ্টি হওয়ার পরিস্থিতি ও চেতনাকে আরও উস্কে দেয়। কৃষ্টি ও সংস্কৃতি পরিবর্তনশীল, সেই সাথে রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক সম্পর্কের উপর এর প্রভাবও পরিবর্তনশীল এবং নির্দিষ্ট একটি সময়ের ব্যাপ্তিতে এটি স্থির থাকে না। তারপরও বলা যায় এক সভ্যতা থেকে অন্য সভ্যতার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের মূলে অবস্থান করে সাংস্কৃতিক চেতনাসমূহ। পূর্ব এশিয়ার অর্থনৈতিক সাফল্য আসলে পূর্ব এশিয়ার সংস্কৃতির উপর ভিত্তি করেই ঘটেছে, আর একই কারণে পূর্ব এশিয়ায় একটি স্থায়ী ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে বারবার বাধার সম্মুখীন হচ্ছে। ইসলামী সংস্কৃতির কারণে সামগ্রিকভাবে মুসলমান বিশ্বে গণতন্ত্রায়ন প্রক্রিয়া প্রতিরোধের মুখে পড়েছে। কমিউনিস্ট ব্যবস্থার পতন পরবর্তী পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের উন্নয়নসমূহ তাদের সাংস্কৃতিক ধারার ওপরই ঘটে চলেছে। সেখানকার পাশ্চাত্যমুখী খ্রিস্টীয় ঐতিহ্য প্রকৃতপক্ষে গণতন্ত্রায়ন ও অর্থনৈতিক উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এই দৃষ্টিতে দেখা যায় গোড়াপন্থী দেশসমূহে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন অনিশ্চিত হয়ে পড়েছে, আর মুসলমান রাষ্ট্রসমূহের জন্য ওই একই বক্তব্য প্রযোজ্য। পাশ্চাত্য জগৎ আগামী পৃথিবীতে শক্তিশালী সভ্যতা হিসেবে বজায় থাকবে, তবে অবশিষ্ট সভ্যতার ওপর তার প্রভাব ক্রমাগত হ্রাস পাচ্ছে। পাশ্চাত্য জগৎ অপাশ্চাত্য জগতের ওপর যতই তাদের মূল্যবোধগুলো আরও বিস্তার করতে চাচ্ছে, ততই অপাশ্চাত্য জগতে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। সেই সাথে তৈরি হচ্ছে প্রতিরোধবোধ। কনফিউশীয় এবং ইসলামী সমাজ ক্রমাগত তাদের নিজস্ব অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং পাশ্চাত্যের সঙ্গে ভারসাম্য সৃষ্টি করা, এমনকি পাশ্চাত্যকে প্রতিরোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ্চাত্য ও অপাশ্চাত্য দেশসমূহের মধ্যে রাজনীতি, ক্ষমতা ও সংস্কৃতির ক্ষেত্রে সুষম ধারায় পরস্পরের মধ্যে আন্তঃক্রিয়া অনুষ্ঠিত হওয়ার ঘটনা শীতল যুদ্ধোত্তর বিশ্বের একটি বাস্তবতা। শীতল যুদ্ধোত্তর বিশ্ব কার্যত 7 কিংবা 8টি বড় সভ্যতায় বিভক্ত। সাংস্কৃতিক মিল ও অমিল দ্বারাই বিভিন্ন সভ্যতার স্বার্থগুলো চিহ্নিত হচ্ছে। বৈরিতা বা বন্ধুত্বের সম্পর্ক নির্ণীত হচ্ছে, অথবা মিত্র বা শত্রু দেশগুলো একত্রিত হচ্ছে। আঞ্চলিক ক্ষেত্রে দেশগুলো একে অপরের সঙ্গে কোথাও কোথাও সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেই ঘটছে বলে মনে করা যায়। এক কথায় একটি সভ্যতা থেকে অন্য একটি সভ্যতার রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্তরের ভিন্নতা সাংস্কৃতিক পার্থক্য থেকেই তৈরি হচ্ছে। তাই বলা চলে অধুনা আন্তর্জাতিক এজেন্ডাগুলোর মূলে রয়েছে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক ভিন্নতার বাস্তবতা। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তির ধারা অপাশ্চাত্যের শক্তি বৃদ্ধির নিরিখে পরিচালিত হচ্ছে, এবং সোজা কথায় বলা চলে পাশ্চাত্য বিশ্ব অবশিষ্ট বিশ্বের ওপর আধিপত্য হারাচ্ছে। বৈশ্বিক শক্তি ক্রমান্বয়ে বহুপাক্ষিক ও বহুধারায় বিভক্ত সভ্যতা কেন্দ্রিক হয়ে পড়েছে। অন্যরকম বিশ্ব, মানচিত্রসমূহ ও নমুনা। শীতল যুদ্ধোত্তর বিশ্ব রাজনীতির ধারা কার্যত সাংস্কৃতিক বিষয়সমূহ এবং বিভিন্ন ধর্মী রাষ্ট্র ও গোষ্ঠীর বলয়ে গড়ে উঠেছে। তবে এ চিত্রটি কিন্তু অতি সরলীকরণ বই কিছু নয়। এর মধ্যে অনেক কিছুই নেই, আবার যা আছে তারও হয়তো অনেক কিছুই বিকৃতভাবে রয়েছে, এবং হয়তো সেখানে অনেক কিছুই অস্পষ্ট। তবুও আমরা যদি এই বিশ্বকে নিয়ে আন্তরিকভাবে চিন্তা করি এবং সে মতো কাজ করতে চাই, তাহলে এক ধরনের সরলীকৃত অথচ বাস্তব কিছু তত্ত্ব, ধারণা, মডেল ও নমুনা, প্যারাডাইম প্রণয়ন করা দরকার। বুদ্ধিবৃত্তিক কার্যক্রম ব্যতীত এ কাজটি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ প্রসঙ্গে উইলিয়াম জেমসের বক্তব্য বিবেচনা করা যায়। তিনি বলেন, মেধা ব্যতীত কাজটি করা হলে তা হবে শুধুমাত্র মারাত্মক ভুলে ভরা গুঞ্জন এবং বিভ্রান্তিকর। শীতল যুদ্ধকালীন বৃহৎ শক্তিসমূহের প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে হ্যারি ট্রুম্যান একটি মডেল দেবার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ভূ রাজনীতির নিরিখে মানচিত্র প্রণেতার চর্চা আন্তর্জাতিক ভূদৃশ্যাবলী সকলের বোধগম্য করে তোলে, সেই সাথে পরিশীলিতভাবে অন্য রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করার পথও তা বলে দেয়। এই পথগুলো যথাশীঘ্র অনুসরণীয় বলে প্রতিভাত হয়। বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং তার কার্যকারণ সম্পর্কিত তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিতে অবশ্যম্ভাবীভাবে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকে। প্রায় 40 বছর যাবৎ শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের সঙ্গে সংযুক্ত মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞ কর্মীরা শীতল যুদ্ধ সম্পর্কিত নমুনা নিয়ে বিশ্বের চলমান ঘটনাবলীর অত্যন্ত উপযোগী কিছু কাজ সমাপ্ত করেছিল। তবে এই নমুনাসমূহের নানা ধরনের অসঙ্গতির ফলে তৎকালীন বিশ্ব রাজনীতির সকল বিষয়ে তারা তাদের চর্চার আয়ত্তে আনতে সক্ষম হয়নি। যেমন কুহনের ভাষায় নমুনায়ন পণ্ডিতজনদের এক সময়ের অন্যতম আলোচ্য বিষয় তথ্যচীন সোভিয়েটের আলাদা হয়ে যাওয়া সম্পর্কে ভুল ধারণা দিয়েছিল।
এই পর্যন্ত বৈশ্বিক রাজনীতির এই সাদামাটাই মডেলটি বিশ্ব রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত করেছে যা পূর্বে হয়নি। আদতে এটি আন্তর্জাতিক ব্যবস্থা বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করেছে, আর সেজন্যই এটি সর্বজন গ্রাহ্যতা পেয়েছে এবং পরবর্তী দুটি প্রজন্মের বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি সম্পর্কে নূতনভাবে ভাবনাচিন্তা করার কার্যকর অবকাশ এনে দিয়েছে। সহজবোধ্য নমুনা বলতে কি বোঝানো হয়েছে? কার্যত মানচিত্র আসলে মানুষের চিন্তা এবং কর্মের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। সুনির্দিষ্ট প্রণীত তত্ত্বাবলী অথবা মডেলসমূহ আমাদের চিন্তার খোরাক হিসাবে ব্যবহৃত হয়ে আমাদের আচরণের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে। এর বিকল্প হিসাবে আমরা ওই ধরনের পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা অস্বীকার করে শুধুমাত্র সুনির্দিষ্ট লক্ষ্য এবং সত্য ঘটনা মাফিক এবং কোনো কিছুর সঠিক যোগ্যতা নিরূপণের মাধ্যমে কাজ করতে পারি। যাই হোক, যদি আমরা আগেই সেটা ধরে নিই, তবে আমরা নিজেদেরকে বিভ্রান্ত করব। আমাদের মনের পশ্চাৎঘপে গোপনে বেড়ে ওঠা ধারণাগুলোর প্রতি পক্ষপাতিত্ব এবং সংস্কারগুলো আদতে আমাদের দৃষ্টিভঙ্গির বাস্তবতা, অর্থাৎ কী ধরনের সত্যের প্রতি আমরা আকৃষ্ট হই এবং সেগুলোকে কিভাবে বিচার বা মূল্যায়ন করি তা খুবই আমরা মডেলসমূহ সুস্পষ্ট বা অস্পষ্ট যে উপায়েই চাই না কেন, বাস্তবে যা পাওয়া যাবে তা হলো বাস্তবতা সম্পর্কে নির্দিষ্ট এবং সাধারণীকরণ, বিভিন্ন সত্তার মধ্যে পরস্পরের কার্যকারণ সম্পর্ক, যা ঘটতে পারে সে সম্পর্কে আগাম কিছু বলার ক্ষমতা অর্জন করা, গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়গুলোর মধ্যে পার্থক্য নির্দেশ এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথগুলোকে দেখতে পাওয়া। প্রত্যেক মডেল অথবা মানচিত্রই হল একটি বিমূর্ত প্রতিচ্ছবি যা বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন রাস্তায় ঠিকমতো ও যথাযথভাবে মোটরযান চালানোর জন্য রোড ম্যাপ অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু প্লেন চালানোর জন্য সড়ক পথের জন্য প্রস্তুতকৃত রোড ম্যাপ অকার্যকর। এর জন্য চাই বিমানবন্দর, রেডিও স্টেশন, বিমান চলাচল পথের নির্দেশ সমূহিত মানচিত্র। যা হোক, কোনো মানচিত্রই আমরা কম গুরুত্বপূর্ণ মনে করতে পারি না। যে মানচিত্রে যত বেশি বাস্তবতার প্রতিফলন ঘটে, সেই মানচিত্র তত উত্তম। অতিরিক্ত বিশদ বিবরণ সম্পন্ন মানচিত্র অনেক সময় তেমন কার্যকরী নাও হতে পারে। সেসব ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা বেশি থাকে। তাই বলা যায়, আমরা এমন মানচিত্র প্রত্যাশা করব যা বাস্তবসম্মত, তথ্য বিবৃত হবে সহজ ও সাবলীলভাবে এবং থাকবে এগিয়ে যাওয়ার জন্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রাস্তা। নির্দেশনা সুস্পষ্ট হয়। শীতল যুদ্ধের সময় বিশ্ব রাজনীতি সম্পর্কিত বিভিন্ন প্রকার মানচিত্র প্রস্তুত ও তা প্রয়োগ করে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছিল। এক বিশ্ব রমরমা অপ্রীতিকর। কতিপয় ধারণার উপর ভিত্তি করে অত্যন্ত বহুল প্রচারিত নমুনা মডেল ছিল এরূপ। শীতল যুদ্ধোত্তর বিশ্ব রাজনীতির দ্বারা সৃষ্ট সংঘাতসমূহ দূরীভূত হবে এবং বিশ্ব আগের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় হয়ে উঠবে। এই মডেলের বহু কথিত ধারাটি ফ্রান্সিস ফুকুয়ামা ইতিহাসের পরিসমাপ্তি নামে প্রচার করেছিলেন। তার যুক্তি ছিল এমন, ইতিহাসের পরিসমাপ্তির অর্থ হল এমন যে মানব ইতিহাসে মানুষের কল্যাণে মতাদর্শহিক দ্বন্দ্ব সংঘাতের অবসান হয়েছে এবং এখন এমন পরিস্থিতি এসেছে যে এখন বিশ্বব্যাপী সর্বজনীন চেতনা এবং পাশ্চাত্য উৎসরিত উদার গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের সমাজের জন্য স্থায়ী এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। আরও নিশ্চিত করে তিনি বলতে চান, কিছু সংখ্যক সংঘাত হয়তো তৃতীয় বিশ্বের দেশগুলোতে হবে, কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে সংঘাতের সমাপ্তি ঘটেছে এবং সেটি শুধুমাত্র ইউরোপে নয় বরং সমগ্র বিশ্বে। বিশেষ করে অইউরোপীয় বিশ্বে একটি বিরাট পরিবর্তন ঘটেছে। চীন এবং সোভিয়েত ইউনিয়নে এই পরিবর্তন সবচেয়ে বেশি ঘটেছে। মতাদর্শহিক যুদ্ধ শেষ হয়েছে। মার্ক্সীয় লেনিনবাদ মানাগুয়া, পয়ংজিয়াং, কেমব্রিজ, ম্যাসাচুসেটস প্রভৃতি স্থানে হয়তো এখনও বহাল আছে, কিন্তু সামগ্রিকভাবে প্রায় সর্বত্র লবিগত নির্বিঘ্ন উদার গণতন্ত্রই স্বচ্ছন্দে এগিয়ে চলেছে। ভবিষ্যতে মতাদর্শহিক যুদ্ধ সংঘাত নিয়ে আর সময় বা অর্থ ব্যয় করতে হবে না, বরং অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য সবাই কাজ করে যাবে। তবে তিনি দুঃখের সাথে বলেন, এসব হবে খুবই বিরক্তিকরভাবে। শীতল যুদ্ধোত্তর তাৎক্ষণিক সময়ে কাঙ্ক্ষিত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেশ ভালোমতো দানা বেঁধেছিল। রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলও এ বিষয়ে আশাবাদী হয়ে ওঠেন। বার্লিনের দেওয়াল ভেঙে ফেলা হয়, কমিউনিস্ট গণতন্ত্র ব্যবস্থার সমাপ্তি ঘটে, জাতিসংঘ আশাবাদী হয় এবং ধরে নেয় যে শীতল যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং একটি বড় মাপের দেনা পাওনা সুলভ সম্পর্ক স্থাপিত হবে এবং এভাবে শান্তি স্থাপন এবং শান্তি রক্ষার প্রক্রিয়াই হবে যুগের অর্জন বা সময়ের যথোপযুক্ত চাহিদা। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতিরা একটি নবতর বিশ্ব ব্যবস্থার ঘোষণা দেন। পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলো যুক্তি দেখান যে সুরক্ষা বিষয়ক অধ্যয়নের দিন শেষ হয়ে গেছে এবং এ বিভাগে আর প্রফেসর পদে নিয়োগদানের প্রয়োজন নেই। খোশামেদ্দে, আমরা আর যুদ্ধ সম্পর্কে পঠন করব না, কারণ আর যুদ্ধ হবে না। শীতল যুদ্ধাবসানের পরের রমরমা ভাব আসলে একটি ভ্রম সৃষ্টি করেছিল, যাতে মনে করা হতো সত্যিই বুঝি বিশ্ব সংঘাত মুক্ত হয়ে সৌহার্দ্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠবে। 1990-এর দশকে বিশ্ব আগের তুলনায় পরিবর্তিত হলো সত্য, তবে কাঙ্ক্ষিত শান্তি পাওয়া গেল না। পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, তবে অগ্রগতি হলো না কোনো ক্ষেত্রেই। সৌহার্দ্যের মোহ বাস্তবায়িত হলো না। বিংশ শতাব্দীর শীর্ষার্ধে নতুন ধরনের সংঘাত আবির্ভূত হলো। প্রথম মহাযুদ্ধের শেষে ধরে নেওয়া হয়েছিল এটাই হবে শেষ যুদ্ধ এবং পৃথিবী এখন গণতন্ত্রের জন্য সম্পূর্ণ নিরাপদ
অবস্থা এবং পরিবেশ অর্জন করল। দ্বিতীয় মহাযুদ্ধকে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট চিত্রিত করেছেন এভাবে: এটি হবে এক কর্তৃত্বমূলক কার্যক্রমের সিদ্ধান্ত এবং অন্যকে বাদ দিয়ে জোট বা আতাত গড়ার দিনও শেষ হবে। সেই সাথে শক্তির ভারসাম্য সৃষ্টি হবে এবং যাবতীয় অশুভ তৎপরতা যা বিশ্বকে অস্থির করে তোলে তারও পুনরাবৃত্তি হবে না। একটি সর্বজনীন সংস্থা যা শান্তিকামী দেশগুলোর দ্বারা গঠিত এবং পরিচালিত স্থায়ী শান্তির প্রক্রিয়া আমরা খুঁজে পেতে পারি। প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীকে উপহার দিল কমিউনিজম এবং শতাব্দীকাল ধরে চলে আসা গণতন্ত্রের পশ্চাৎযাত্রা। আর দ্বিতীয় মহাযুদ্ধ সৃষ্টি করল শীতল যুদ্ধ, যা সমগ্র বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করল। আর শীতল যুদ্ধোত্তর বিশ্বের শান্তির মিথ্যা প্রত্যাশা, অতি দ্রুত নৃগোষ্ঠীগত দ্বন্দ্ব সংঘাত, নৃগোষ্ঠীকে নিশ্চিহ্নকরণ, এথনিক ক্লেন্সিং, আইনশৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস, সংঘাতপ্রবণ নতুন নতুন জোট বা সংঘ, নব্য কমিউনিস্ট ও নব্য ফ্যাসিস্ট আন্দোলন, ধর্মীয় মৌলবাদের উগ্র বহিঃপ্রকাশ ইত্যাদির দ্বারা দূরীভূত হয়ে গেল। সেই সাথে সহাস্য কূটনীতির বদলে হ্যাঁ-সূচক নীতির সম্প্রসারণ ঘটল, যা রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে চর্চা করে যাচ্ছে। উপরন্তু জাতিসংঘের দুর্দশা ও অস্থিরতা, যুক্তরাষ্ট্রের দ্বারা অন্যান্য আঞ্চলিক সংঘাতের রক্তাক্ত পরিণতি আর আগামীতে সামনে এগিয়ে যাওয়ার জন্য সৃষ্ট হওয়া চীনের অপূর্ব সুযোগ ইত্যাদি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। বার্লিনের দেয়ালপতনেই ৫ বৎসর পর গণহত্যা নামক শব্দটি বারবার দ্রুত হতে লাগল, যা শীতল যুদ্ধ চলাকালীন ৫ বৎসরে শোনা যায়নি। প্রকৃতপক্ষে শীতল যুদ্ধাবসানের ভিতর দিয়ে সৌহার্দ্যপূর্ণ বিশ্ব সৃষ্টির কোনো প্রকার লক্ষণ পরিদৃষ্ট হল না। বহুধা বিভক্ত বিশ্ব, দুই বিশ্ব, আমাদের এবং তাদের। মানবিতিহাসে যখন এক বিশ্বজনীন চেতনায় ছেদ পড়ল, দ্বন্দ্বের বিচারে তখন দুই বিশ্ব ধারণাটি মানবিতিহাসে পুনরায় সবল হতে থাকল। মানুষ প্রায়শই আমাদের এবং তাদের, গোষ্ঠীভুক্ত বা গোষ্ঠীভুক্ত নয়, আমাদের সভ্যতা অন্যদিকে বর্বরদের সভ্যতা ইত্যাদির নিরিখে ভাবতে ভালোবাসে। পণ্ডিতেরা জগৎকে প্রাচ্য ও পাশ্চাত্য, উত্তর ও দক্ষিণ, কেন্দ্র ও প্রান্তিক এভাবে ভাগ করে দেখতে আগ্রহী। ওদিকে মুসলমানেরা একদিকে দারুল ইসলাম এবং দারুল হাব, শান্তির নীড়, আর অন্যদিকে অশান্তির যুদ্ধ এভাবে ভাবতে চায়। শীতল যুদ্ধের শেষের দিকে এই ধারণাটি সম্পূর্ণ উল্টো হয়ে যায়। একজন আমেরিকান পণ্ডিত বিশ্বকে একদিকে শান্তির এলাকা আর অন্যদিকে হাঙ্গামার এলাকা এইভাবে ভাগ করে দেখতে থাকেন। আর সেক্ষেত্রে শান্তির এলাকা বলতে পশ্চিমা বিশ্ব ও জাপান, যার মোট জনসংখ্যা শতকরা ১৫ ভাগের বেশি নয়, আর অন্যদিকে বাদবাকি শতকরা ৮৫ বিশ্বকে হাঙ্গামা বলে আখ্যায়িত করা হয়। খণ্ডিত বিশ্ব নিয়ে যারা কথা বলেছেন তারা খণ্ডিত অংশকে কিভাবে সংজ্ঞায়িত করতে চান তার উপর অনেক কিছু নির্ভরশীল। তবে দ্বিখণ্ডিত বিশ্ব সম্পর্কিত বিশ্ব ধারণার সঙ্গে বাস্তবতার কিছু মিল আছে। অতি সাধারণ বিভাজন, যেমন ধনী বা আধুনিক ও উন্নত দেশসমূহ এবং দরিদ্র, গতানুগতিক অথবা উন্নয়নশীল দেশসমূহের পার্থক্য সম্পর্কে বোঝাতে চাওয়া হয়। ঐতিহাসিকভাবে এ ধরনের বিভাজন অর্থনৈতিক দৃষ্টিকোণের ভিত্তিতে সম্পাদিত হয়েছে বলে ধরে নিলেও তার গভীরে আসলে সাংস্কৃতিক চেতনাই কাজ করে থাকে, যার অবশ্যম্ভাবী পরিণতি হল প্রাচ্য ও পাশ্চাত্য। কেননা এখানে অর্থনৈতিক বৈষম্য যতটা না বিবেচিত হয়, তার চেয়েও বেশি বিবেচিত হয়ে থাকে উপাদানসমূহ, যেমন মূল্যবোধ, জীবনযাপন প্রণালী ইত্যাদি। উল্লিখিত সব ক্ষেত্রেই বাস্তবতার ছাপ থাকলেও তার সীমাবদ্ধতার কথাও ভুলে চলবে না। ধনী এবং আধুনিক দেশসমূহে দরিদ্র এবং গতানুগতিক দেশসমূহ থেকে বৈশিষ্ট্যাবলী অনেক ক্ষেত্রেই ভিন্ন এবং উভয় পক্ষের ক্ষেত্রে মিশ্র অবস্থায় থাকতে দেখা যায়। তবে এজন্য মাত্রাগত পার্থক্য নির্ণয়ই হল বুদ্ধিমত্তা ও যুক্তিসঙ্গত কার্যাবলী। সম্পদের বৈষম্য পরোক্ষে উভয় সমাজের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতের জন্ম দিতে পারে। তবে নজির ও ঘটনা থেকে দেখা যায় যে সংঘাত তখন আসে যখন ধনী ও ক্ষমতাশালী দেশসমূহ দুর্বল দেশকে ভৌগোলিকভাবে জয় করতে চায় কিংবা উপনিবেশ হিসেবে রাখতে চায়। পাশ্চাত্যরা বিগত ৪০০ বৎসর এই কাজটি করে এসেছে। তাই দেখা গিয়েছে কোনো কোনো উপনিবেশিত দেশ স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমা শক্তি অর্থাৎ দখলদার বিরুদ্ধে বিদ্রোহ করেছে রক্তক্ষয়ী যুদ্ধ। অনেক ক্ষেত্রেই দখলদার সাম্রাজ্যবাদী শক্তিকে দখলকৃত সমাজে স্বাধীনতা প্রদান করে ঘরে ফিরে আসতে হয়েছে। কিন্তু চলতি বিশ্বে ঔপনিবেশিক ব্যবস্থা বাতিলকরণ প্রক্রিয়ার যুদ্ধ ও সংঘাত প্রকৃতপক্ষে স্বাধীনতাপ্রাপ্ত জনগোষ্ঠীর নিজেদের মধ্যে সংঘটিত হচ্ছে। সাধারণ পর্যায়ে ধনী ও দরিদ্রের সংঘাত তত প্রকট নয়, কারণ বিশেষ বিশেষ ক্ষেত্র ব্যতীত দারিদ্র্য কবলিত দেশগুলোতে রাজনৈতিক ঐক্যের অভাব রয়েছে। এছাড়া তারা অর্থনৈতিক ও সামরিকভাবে বড় দেশগুলোর প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দিতে সক্ষম নয়।
এশিয়া ও লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়ন ধনী দরিদ্রের বিভাজনের উপর একটি কলঙ্কতিলক বিশেষ। ধনী দেশগুলো একে অপরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যায়, আর দরিদ্র দেশগুলো পরস্পরের মধ্যে সহিংস ও রক্তাক্ত যুদ্ধ চালিয়ে যায়। কিন্তু দক্ষিণের দারিদ্র্যপীড়িত দেশগুলো ও উত্তরের ধনবান দেশগুলোর মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাস্তব বিবর্জিত। আদর্শগত দিক থেকে বিশ্বের বিভেদগুলো আজ আর তত কার্যকর নয়। প্রায় সর্বত্রই পশ্চিমা জগৎ একটি বাস্তব সত্তা। অপাশ্চাত্য দেশগুলো পরস্পরের সঙ্গে কোন উপায়ে ও কত পরিমাণ গভীরতায় একই সূত্রে গাঁথা তা একটি বড় প্রশ্ন, কেননা এক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে মিল একটিই, আর তা হল তারা সবাই অপাশ্চাত্য। খণ্ডিত বিশ্ব নিয়ে যারা কথা বলেছেন তারা খণ্ডিত অংশকে কিভাবে সংজ্ঞায়িত করতে চান তার উপর অনেক কিছু নির্ভরশীল। তবে দ্বিখণ্ডিত বিশ্ব সম্পর্কিত বিশ্ব ধারণার সঙ্গে বাস্তবতার কিছু মিল আছে। অতি সাধারণ বিভাজন, যেমন ধনী বা আধুনিক ও উন্নত দেশসমূহ এবং দরিদ্র গতানুগতিক অথবা উন্নয়নশীল দেশসমূহের পার্থক্য সম্পর্কে বোঝাতে চাওয়া হয়। ঐতিহাসিকভাবে এ ধরনের বিভাজন অর্থনৈতিক দৃষ্টিকোণের ভিত্তিতে সম্পাদিত হয়েছে বলে ধরে নিলেও তার গভীরে আসলে সাংস্কৃতিক চেতনাই কাজ করে থাকে, যার অবশ্যম্ভাবী পরিণতি হল প্রাচ্য ও পাশ্চাত্য। কেননা এখানে অর্থনৈতিক বৈষম্য যতটা না বিবেচিত হয় তার চেয়েও বেশি বিবেচিত হয়ে থাকে উপাদানসমূহ, যেমন মূল্যবোধ, জীবনযাপন প্রণালী ইত্যাদি। উল্লিখিত সব ক্ষেত্রেই বাস্তবতার ছাদ থাকলেও তার সীমাবদ্ধতার কথাও ভুলে চলবে না। ধনী এবং আধুনিক দেশসমূহে দরিদ্র এবং গতানুগতিক দেশসমূহ থেকে বৈশিষ্ট্যাবলী অনেক ক্ষেত্রেই ভিন্ন এবং উভয় পক্ষের ক্ষেত্রে মিশ্র অবস্থায় থাকতে দেখা যায়। তবে এজন্য মাত্রাগত পার্থক্য নির্ণয়ই হল বুদ্ধিমত্তা ও যুক্তিসঙ্গত কার্যাবলী। সম্পদের বৈষম্য পরোক্ষে উভয় সমাজের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতের জন্ম দিতে পারে। তবে নজির ও ঘটনা থেকে দেখা যায় যে সংঘাত তখন আসে যখন ধনী ও ক্ষমতাশালী দেশসমূহ দুর্বল দেশকে ভৌগোলিকভাবে জয় করতে চায় কিংবা উপনিবেশ হিসেবে রাখতে চায়। পাশ্চাত্যরা বিগত 400 বৎসর এই কাজটি করে এসেছে। তাই দেখা দিয়েছে কোনো কোনো উপনিবেশিত দেশ স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমা শক্তি অর্থাৎ দখলদার বিরুদ্ধে বিদ্রোহ করেছে রক্তক্ষয়ী যুদ্ধ। অনেক ক্ষেত্রেই দখলদার সাম্রাজ্যবাদী শক্তিকে দখলকৃত সমাজে স্বাধীনতা প্রদান করে ঘরে ফিরে আসতে হয়েছে। কিন্তু চলতি বিশ্বে ঔপনিবেশিক ব্যবস্থা বাতিলকরণ প্রক্রিয়ার যুদ্ধ ও সংঘাত প্রকৃতপক্ষে স্বাধীনতাপ্রাপ্ত জনগোষ্ঠীর নিজেদের মধ্যে সংঘটিত হচ্ছে। সাধারণ পর্যায়ে ধনী ও দরিদ্রের সংঘাত তত প্রকট নয়, কারণ বিশেষ বিশেষ ক্ষেত্র ব্যতীত দারিদ্র্য কবলিত দেশগুলোতে রাজনৈতিক ঐক্যের অভাব রয়েছে। এছাড়া তারা অর্থনৈতিক ও সামরিকভাবে বড় দেশগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম নয়। এশিয়া ও লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়ন ধনী দরিদ্রের বিভাজনের উপর একটি কলঙ্কতিলক বিশেষ। ধনী দেশগুলো একে অপরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যায়, আর দরিদ্র দেশগুলো পরস্পরের মধ্যে সহিংস ও রক্তাক্ত যুদ্ধ চালিয়ে যায়। কিন্তু দক্ষিণের দারিদ্র্যপীড়িত দেশগুলো ও উত্তরের ধনবান দেশগুলোর মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাস্তব বিবর্জিত। আদর্শগত দিক থেকে বিশ্বের বিভেদগুলো আজ আর তত কার্যকর নয়। প্রায় সর্বত্রই পশ্চিমা জগৎ একটি বাস্তব সত্তা। অপাশ্চাত্য দেশগুলো পরস্পরের সঙ্গে কোন উপায়ে ও কত পরিমাণ গভীরতায় একই সূত্রে গাঁথা তা একটি বড় প্রশ্ন, কেননা এক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে মিল একটিই, আর তা হল তারা সবাই অপাশ্চাত্য। জাপানি, চৈনিক, হিন্দু, মুসলমান এবং আফ্রিকান সভ্যতা খুব কমই একে অন্যের সঙ্গে মিলে যায়। বিশেষ করে ধর্ম, সমাজ কাঠামো, প্রতিষ্ঠানসমূহ এবং চলমান মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে এই ঐক্য বেশি দেখা যায়। তাই বলা চলে অপাশ্চাত্যের দেশগুলোর মধ্যে ঐক্য বা পূর্ব পশ্চিম বিভাজ একটি কাহিনী যা পশ্চিমা বিশ্ব নিজেরাই তৈরি করেছে। এইসব কাহিনীর সঙ্গে প্রাচ্যের বিশ্বাসের দুঃখজনক যোগ আছে, যাকে এডওয়ার্ড সাইদ সঠিকভাবেই ক্রমালোচনা করে বলেছেন, আমাদের বলতে ইউরোপ এবং পশ্চিম বিশ্বকে বোঝানো হয়েছে এবং অন্যদিকে তাদের বলতে প্রাচ্য এবং পূর্বকে বোঝানো হয়েছে। বহা বলল, আমাদের শ্রেণী উচ্চ মার্গের বলে অন্তস্থায়ী, তাই আমরা তাদের উপর আধিপত্য ও প্রভাব বিস্তারকারী শীতল যুদ্ধকালীন বিশ্ব মতাদর্শগত কারণে দুই মেরুতে বিভক্ত ছিল। সেখানে কোনো প্রকার একক কালচারাল ধারা ছিল না। মেরুকরণের ফলে পূর্ব ও পশ্চিম প্রকৃতপক্ষে বৈশ্বিক দৃষ্টিতে একে অপরের অংশ হলেও দুর্ভাগ্যজনকভাবে ইউরোপের সভ্যতাকে পশ্চিমা সভ্যতা হিসেবে গণ্য করা হতে থাকে। পূর্ব এবং পশ্চিমের পরিবর্তে আসলে পশ্চিমা বিশ্ব ও বাকি অপর বিশ্ব বলাই বোধহয় যথার্থ হবে। তাহলে অন্ততপক্ষে অপাশ্চাত্যের অনেক কিছুই এর আওতাভুক্ত হবে। এটি আসলেই খুবই জটিল বিষয়।
আগাম মন্তব্য ও বিশ্লেষণ করা কঠিন বিশ্বকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভাজন যেমন উত্তর দক্ষিণ আর সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিভাজন যেমন পূর্ব পশ্চিম একই পর্যায়ভুক্ত 184টি রাষ্ট্র কম অথবা বেশি শীতল যুদ্ধাবসান পরবর্তী তৃতীয় মানচিত্রটি হল সেই মানচিত্র যার মাধ্যমে বলতে চাওয়া হয় আন্তর্জাতিক সম্পর্কের বেলায় বাস্তব তত্ত্বের কথা এই তত্ত্বের মাধ্যমে বলা হয় রাষ্ট্র হল একমাত্র প্রাথমিক ও যথার্থ সংগঠন যার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখা যায় কারণ রাষ্ট্র এই সম্পর্কের ভেতর দিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে নৈরাজ্য ও নিরাপত্তা বিষয়ে নিজে টিকে থাকার মতো ক্ষমতা অর্জনের প্রশ্নে সংযুক্ত হয়ে পড়ে এভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে নিজের ক্ষমতার দাপট প্রকাশ করতে চায় যদি কোনো রাষ্ট্র দেখে যে তার প্রতিদ্বন্দ্বী কোনো রাষ্ট্র ক্ষমতা বৃদ্ধি করছে আর সেই ক্ষমতা যদি তার জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে গণ্য হবার সম্ভাবনা থাকে তবে ওই রাষ্ট্র তার নিজের ক্ষমতা বৃদ্ধি করতে সচেষ্ট হবে অথবা বন্ধু প্রতিম রাষ্ট্রের সঙ্গে আতাত করে ক্ষমতা বৃদ্ধি করতে চাইবে শীতল যুদ্ধাবসানোত্তর পরিস্থিতিতে 184টি রাষ্ট্রের স্বার্থ ও কার্যক্রম পর্যালোচনা করে এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয় বাস্তববাদী এই চিত্রটির ব্যবহারিক দিক খুবই উজ্জ্বল যার দ্বারা আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাখ্যাসহ রাষ্ট্রসমূহের প্রকৃত আচরণ জানা যায় সঙ্গতভাবে বলা যায় রাষ্ট্র হল বিশ্ব পরিস্থিতির শক্তিশালী নিয়ামক রাষ্ট্র সৈন্যবাহিনী লালন পালন করে কূটনৈতিক তৎপরতা বজায় রাখে আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি স্থাপন করে যুদ্ধের সময় যুদ্ধ করে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে ও তা নিয়ন্ত্রণ করে তদুপরি রাষ্ট্র উৎপাদন ব্যবস্থার নীতি নির্ধারণ করে এবং ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে রাষ্ট্র তার ভূখণ্ড ও জনগণকে বহিঃশক্তির আক্রমণের এবং অভ্যন্তরস্থ অশান্তি সৃষ্টিকারীর হাত থেকে রক্ষা করে থাকে সুতরাং রাষ্ট্রকে একটি একক নমুনা হিসেবে অবশ্যই বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণের জন্য অন্যতম প্রধান উপাদান বলে বিবেচনা করতে হবে তবে এক বিশ্ব বা দ্বিবিশ্ব নমুনার পরিবর্তে রাষ্ট্রসুলভ এই নমুনার কিছু প্রকট সীমাবদ্ধতা রয়েছে এই নমুনায় ধরে নেওয়া হয় যে সকল রাষ্ট্র নির্বিশেষে তাদের প্রয়োজনগুলো হৃদয়ঙ্গম করে একইভাবে এবং একই উপায়ে সে সম্পর্কে কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করে থাকে এতে মনে করা হয় ক্ষমতাই সবকিছুর উপরে এবং এর মাধ্যমেই প্রারম্ভিকভাবে রাষ্ট্রের আচরণ বুঝতে হবে কিন্তু এভাবে বাস্তবে কেউ খুব বেশি দূর এগোতে পারে না ক্ষমতার দ্বারাই রাষ্ট্রের স্বার্থসমূহ চিহ্নিত করা হয় কিন্তু এর বাইরেও কিছু বিষয় রয়ে যায় যা অনুধাবন করা আবশ্যক রাষ্ট্রকে অবশ্যই সবসময় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হয় তবে এই বিষয়টি যদি রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের ভাণ্ডার হতো কিংবা তা অন্যভাবে না হতো তাহলে ১৯৪০ সালে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একাঙ্গীভূত হয়ে যেতে পারত রাষ্ট্রগুলো প্রাথমিকভাবে সকল প্রকারের ভীতির মোকাবিলা করে থাকে পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলো পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলোর পক্ষ থেকে রাজনৈতিক মতাদর্শ এবং সামরিক ভয়ভীতি অনুভব করছিল তারা মনে করতে থাকল যে তাদের স্বার্থসমূহ আগের তথা সনাতন প্রথাগত তত্ত্বের দ্বারা উপলব্ধি করা সম্ভব হচ্ছে না মূল্যবোধ কৃষ্টি এবং বিভিন্নধর্মী প্রতিষ্ঠান খুবই স্পষ্টভাবে রাষ্ট্রের ওপর প্রভাব বলয় বিস্তার করতে সচেষ্ট থাকে এবং কার্যত রাষ্ট্রের স্বার্থ সেভাবেই নির্ণীত হয় রাষ্ট্রের স্বার্থসমূহ কেবলমাত্র রাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যবোধ এবং প্রতিষ্ঠানাদির দ্বারা স্থির হয় না সে সঙ্গে তার উপর বাহ্যিক তথা আন্তর্জাতিক রীতিনীতি ও প্রতিষ্ঠানাদিরও একটি বিরাট প্রভাব কার্যকর হয়ে থাকে নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রধান বিষয়ের ভিতরে ও বাইরে বিভিন্ন প্রকার রাষ্ট্র বিভিন্ন রকমের স্বার্থ চিহ্নিত করে থাকে একই ধরনের সভ্যতা সংস্কৃতি ও প্রতিষ্ঠানাদি সমন্বিত দেশগুলো পরস্পরের জন্য একই রকমের সাধারণ স্বার্থবোধে উদ্বুদ্ধ হয়ে থাকে সেই সূত্রে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে পরস্পরের স্বার্থ প্রায় একই রকম হওয়া স্বাভাবিক এবং ধারণা করা যায় তারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে না উদাহরণস্বরূপ আমেরিকার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে কানাডা জোটভুক্ত হবে না মৌলিক এবং প্রারম্ভিক পর্যায়ে রাষ্ট্রসুলভ মডেল ঐতিহাসিকভাবে স্বীকৃত তবে সেই মডেল দ্বারা আমরা বুঝতে সক্ষম হব না যে শীতল যুদ্ধোত্তর পরিস্থিতিতে বৈশ্বিক রাজনীতি কিভাবে এবং শীতল যুদ্ধাবস্থায় বিরাজমান বিশ্ব রাজনীতি কিংবা তার পূর্বের রাজনীতি কোন ধারায় পরিচালিত হয়েছে সুতরাং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রগুলো তাদের স্বার্থগুলোকে বিভিন্ন কৌশলে এগিয়ে নিতে চেয়েছে শীতল যুদ্ধোত্তর বিশ্বে রাষ্ট্রগুলো ক্রমবর্ধিষ্ণুভাবে তাদের স্বার্থগুলো সভ্যতার নিরিখে তুলে ধরতে সচেষ্ট রয়েছে তারা পরস্পরের মধ্যে সাধারণত কৃষ্টি ও সভ্যতাগত মিল বা অমিলের মাধ্যমেই জোটবদ্ধ হচ্ছে এবং যাদের সঙ্গে কৃষ্টি ও সভ্যতার মিল নেই তাদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে একটি রাষ্ট্রের প্রতি অন্য রাষ্ট্রের যুদ্ধের হুমকি মূলত উভয় রাষ্ট্রের সাংস্কৃতিক পার্থক্য থেকেই সৃষ্টি হয়ে থাকে এক দেশের জনগণ এবং জননেতাগণ অন্য দেশের জনগণের সংস্কৃতি ভাষা কৃষ্টি ধর্ম মূল্যবোধ ও প্রতিষ্ঠানাদি ইত্যাদি সম্পর্কে সহজে বুঝতে পারলে তারা পরস্পরের প্রতি সহনশীল ও বন্ধুভাবাপন্ন হতে পারে
এটাই সকলের কাম্য। এই ধরনের মনোমানসিকতার ফলে পরস্পরের সাংস্কৃতিক ঐক্য সৃষ্টি হয় এবং দ্বন্দ্ব সংঘাত বিদূরিত হয়। অপরদিকে ভিন্নধর্মী সংস্কৃতি যা তারা বুঝতে অক্ষম, সেখান থেকেই ভীতি বা শত্রুতা বা অবিশ্বাস সৃষ্টি হয়। তারই ফলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। মার্কস ও লেনিন অনুসারিত সোভিয়েত ইউনিয়ন এখন আর কোনো শক্তি হিসেবে জীবিত নেই, তাই তার নিকট থেকে মুক্ত বিশ্ব বা যুক্তরাষ্ট্রের হুমকি বা ভীতির বিষয়টি অকার্যকর। অধুনা সাবেক কমিউনিস্ট ও যুক্তরাষ্ট্র উভয়ই বুঝতে পারছে যে ভয়ের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, আর তা প্রকৃতপক্ষে বহুধা বিভক্ত সাংস্কৃতিক পার্থক্যের উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্র এখনও পর্যন্ত বিশ্ব রাজনীতির মুখ্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্রের নিজেরও রয়েছে বহুমাত্রিক যাতনা, কারণ রাষ্ট্র ক্রমশ তার সার্বভৌমত্ব, কর্মতৎপরতা ও পরিধি ও ক্ষমতা হারিয়ে ফেলছে। আন্তর্জাতিক সংস্থাগুলো রাষ্ট্রের স্থলে অধুনা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ও প্রতিপত্তি চর্চার অধিকার প্রাপ্ত হচ্ছে। এমনকি বিশেষ একটি রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডে অভ্যন্তরস্থ ক্ষেত্রকেও তা স্পর্শ করছে এবং ক্রমাগত প্রভাবিত করছে। দৃষ্টান্তস্বরূপ কোনো বিষয়ে ইউরোপে আন্তর্জাতিক সংস্থাগুলো এমন সকল কাজকর্ম করছে যা পূর্বে রাষ্ট্র তার আমলাতন্ত্রের মাধ্যমে করত। এভাবে আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে অধুনা একটি শক্তিশালী আমলাতন্ত্র সৃষ্টি হচ্ছে, যারা তাদের কর্মপরিধি মানুষের ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্র প্রসারিত করে ফেলেছে। বৈশ্বিক ক্ষেত্রে আঞ্চলিক সরকার এই বিকল্প শক্তির আবির্ভাবের কারণে দুর্বল হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে আঞ্চলিক, প্রাদেশিক ও তৃণমূল পর্যায়ের শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিসমূহ অনেককে বুঝতে সক্ষম করে তুলেছে যে রাষ্ট্র ব্যবস্থা ক্রমশ অবনতির প্রান্তে পৌঁছে গেছে। এই অবস্থাকে মধ্যযুগীয় রাষ্ট্রগুলোর অবস্থার সাথে তুলনা করা যায়। পুরো দস্তুর বিশৃঙ্খলা, রাষ্ট্রসমূহের দুর্বলতা এবং ব্যর্থ রাষ্ট্রের ধারণা মূলত বিশ্বব্যাপী চতুর্থ ধাঁচের নৈরাজ্যের নির্দেশক। রাষ্ট্রের গঠন ব্যবস্থার কর্তৃত্ব ভেঙে পড়া, রাষ্ট্রের কর্তৃত্বের ছত্রভঙ্গকরণ, উপজাতি, গোষ্ঠী, নৃগোষ্ঠীগত ও ধর্মীয় সংঘাত, আন্তর্জাতিক মাফিয়া চক্রের উদ্ভব, উদ্বাস্তুর সংঘাধিক্য, পরমাণু শক্তিসহ অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের সীমাহীন ও ব্যাপক বিস্তার, সন্ত্রাসের মাত্রা বৃদ্ধি, ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে নৃগোষ্ঠীর নিশ্চিহ্নকরণ কার্যক্রম ইত্যাদি রাষ্ট্রসমূহের নিয়ন্ত্রণ শক্তিকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্বের এই বিশৃঙ্খল অবস্থা ১৯৯৩ সালে প্রকাশিত দুটি পুস্তকের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে, যথা লেখক জি বিগনিউ ব্রিজেন্সকির কর্তৃক রচিত আউট অফ কন্ট্রোল এবং লেখক প্যাট্রিক মইনিহান রচিত প্যান্ডেমোনিয়াম। রাষ্ট্র সম্পর্কিত নমুনার ন্যায় বিশৃঙ্খলা সম্পর্কিত নমুনা বাস্তবতার কাছাকাছি বলে মনে করা হয়। বর্তমান বিশ্বে চলমান ঘটনা ও পরিস্থিতির একটি গ্রাফিক এবং নির্ভেজাল প্রতিচ্ছবি এই নমুনার মাধ্যমে বিবৃত হয়েছে। তদুপরি এই বক্স বা চিত্রের মাধ্যমে শীতল যুদ্ধোত্তর বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ সম্পর্কে যথাযথ মন্তব্য তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় ১৯৯৩ সালের শুরুতে ৪৮টি নৃগোষ্ঠীগত যুদ্ধ সারা বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে। ১৬৪টি সীমানা ও ভূখণ্ড সম্পর্কিত নৃগোষ্ঠীগত সংঘাত হতে দেখা গিয়েছে, যার অধিকাংশই হয়েছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সীমানার মধ্যে। তন্মধ্যে ৩০টি সংঘাত ছিল সশস্ত্র। এই সংঘাতগুলো তীব্র এবং ভয়ানক রূপ নেয়। তবুও এই নমুনা বা মডেল সম্পর্কে আরও স্পষ্ট ধারণা প্রয়োজন। রাষ্ট্র সম্পর্কিত মডেলের মতো এ মডেলেরও বহু সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ব বিশৃঙ্খল ও উত্তপ্ত হলেও কথা বলা যাবে না যে বিশ্বের ঐক্য একেবারে ভেঙে পড়েছে, বরং বিশৃঙ্খলার মাঝেও বিশ্বে এক প্রকারের শৃঙ্খলা প্রবণতারও উপস্থিতি আছে। সর্বজনীন নৈরাজ্য কিছু দিক নির্দেশনা দেয়, যার মাধ্যমে বিশ্বকে উপলব্ধি করা যায়, কেননা এর ফলে নিয়ম মাফিকতা ও এর প্রয়োজনীয়তা অনুধাবন করা সম্ভব হয়। নৈরাজ্যের ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করা যায়, বিভিন্ন ধাঁচের বিশৃঙ্খলার ধরন, এর উৎপত্তির কারণ ও ফলাফল সম্পর্কে জানা সম্ভব হয়, এবং বালাবাহুল্য সে মতো সরকারি কার্যক্রম পরিচালনা করে সমাধানের সঠিক পথ খুঁজে নেওয়া যেতে পারে। তুলনার মানদণ্ডে বিশ্ব, বাস্তববাদিতা, কৃপণতা এবং ভবিষ্যৎবাণী শিরোনামে উল্লিখিত ৪টি নমুনার প্রত্যেকটি পৃথকভাবে অথবা মিলিতভাবে বাস্তববাদিতা ও কৃপণতার ভিন্ন ভিন্ন চিত্র উপস্থাপন করে, যদিও প্রত্যেক নমুনার অপ্রতুলতা এবং সীমাবদ্ধতা অনস্বীকার্য। উক্ত অবস্থা প্রতিরোধের জন্য সম্মিলিত নমুনা হিসেবে এটিকে ধরে নেওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়, বিশ্ব একই সঙ্গে বিভেদ ও ঐক্য বা সংহতি উভয় প্রক্রিয়াই ধারণ করে চলেছে। উভয় প্রবণতাই আসলে কাজ করে যাচ্ছে, এবং বলা যায় অতি জটিল কোনো মডেল প্রকৃতপক্ষে সহজীকরণের পরিবর্তে প্রকৃত এবং প্রায় বাস্তবতা উদ্ঘাটনের ক্ষেত্রে জটিলতার জন্ম দেয়। তবে এভাবে ভাবলে প্রকৃত সত্য উদ্ঘাটনের প্রচেষ্টায় কার্পণ্যের পরিচয় দিতে হয়, এবং এতে করে কার্যত যে কোনো মডেলকেই পরিত্যাজ্য মনে হতে পারে। অধিকন্তু একই সঙ্গে দুটি পরস্পর বিরোধী প্রবণতা তথা বিভেদ প্রবণতা এবং সংহতি প্রবণতা সংক্রান্ত মডেল কিভাবে বজায় থাকে তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে। কোন কোন পরিস্থিতিতে দুটির একটি এগিয়ে যাবে বা অন্যটি যাবে না, কিংবা কোন ধারায় তা সমানতালে এগিয়ে যাওয়া এবং এভাবে এগিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন ওঠে। সুতরাং আমাদের
মেধা ও মনন দিয়ে এমন মডেল উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যার মাধ্যমে জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা বিশ্লেষণের ভেতর দিয়ে এগিয়ে নেওয়া যায়। উল্লিখিত 4টি নমুনা পরস্পর বিরোধী। বিশ্ব কখনো একই সঙ্গে একক বা সমন্বিত, আবার মৌলিকভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভাগে কিভাবে বিভক্ত হতে পারে। বিশ্ব 1 বা 2 বা 184 রাষ্ট্রে বিভক্ত নয়, বরং প্রকৃত সত্য হল বিশ্ব অগণিত সংখ্যক উপজাতি, নৃগোষ্ঠীগত চেতনা, ধর্ম এবং জাতিরাষ্ট্রের অবয়বে বিভাজিত। বিশ্বকে 7 বা 8টি সভ্যতায় বিভক্তকরণের মাধ্যমে অনেক ধরনের অসুবিধা থেকে মুক্ত হওয়া যায়। এভাবে ধরলে এক বিশ্ব বা দ্বিবিশ্ব নমুনার মতো সত্যকে ঢামা দেবার কোনো প্রকার কার্পণ্য বা সুযোগ থাকে না। তাছাড়া রাষ্ট্রসুলভ ও বিশৃঙ্খল নমুনার ন্যায় সত্যকে গলা টিপে মারার প্রয়োজন পড়ে না। বলা যায় এটি বিশ্ব পরিস্থিতি সহজে বোঝার জন্য বুদ্ধিবৃত্তিক সহজ মডেল বা প্যারাডাইম হিসাবে গ্রহণ করা সম্ভব। এই মডেলের ভেতর দিয়ে বহুধা বিভক্ত বিশ্বে বিভিন্ন ধর্মী সংঘাত উপলব্ধি করে ভবিষ্যতের জন্য কর্মপন্থা ও ভবিষ্যৎবাণী করা সম্ভব। এভাবে নীতি নির্ধারকরাও তথ্য পেয়ে উপকৃত হন। এই নমুনার আরেকটি বড় বৈশিষ্ট্য হল এটি অন্যান্য নমুনার গুণগুলোকেও সংযুক্ত করার ক্ষমতা রাখে এবং অন্যান্য মডেলের সঙ্গে সুসংগতভাবে এগিয়ে যেতে সক্ষম। এই সভ্যতাভিমুখী মডেলের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিবেচ্য, যথা বিশ্বের সংহতি রক্ষার জন্য যে শক্তি রয়েছে তা খুবই বাস্তবসম্মত এবং কোন কোন উপাদানসমূহ এই সংহতির বিপরীতে মাথা তুলে দাঁড়াতে পারে সে সম্পর্কেও এই মডেলটি সতর্ক রাখতে সক্ষম। একটি দৃষ্টিকোণ থেকে বিশ্ব দুটি ভাগে বিভক্ত হলেও প্রকৃতপক্ষে অদ্যাবধি বিশ্বের অন্যান্য সভ্যতার উপর পাশ্চাত্য সভ্যতার প্রভাব প্রতিপত্তি তাকে অন্যান্য সভ্যতা থেকে মৌলিকভাবে পৃথক করে রেখেছে। বিশ্ব হল সংক্ষেপে দুটি ভাগে বিভক্ত। এর একদিকে থাকে পাশ্চাত্য বিশ্ব আর অন্যদিকে থাকে অবশিষ্ট বিশ্ব, যার ভেতর লুকাইতে থাকে নানা প্রকারের সভ্যতা। জাতিরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হিসাবে বিশ্ব ব্যবস্থায় টিকে থাকবে। সতর্কবাণী হচ্ছে, ইরানের কর্মতৎপরতা আসলে এমন পরিস্থিতির সৃষ্টি করবে যার ফলে যুদ্ধ ও সংঘাত আরও গতি পাবে, অর্থাৎ এই সিদ্ধান্ত হবে উস্কানিমূলক এবং তা আসলে আন্তর্জাতিকরণের সীমারেখার ওপর সাংঘাতিক ধাক্কা দেবে। মধ্য এশিয়ায় রুশ বাহিনীর সঙ্গে মুজাহিদিন গেরিলাদের যুদ্ধ চলতে থাকবে। মানবাধিকার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনে উক্ত বিষয়ে পাশ্চাত্য বিশ্ব আর অবশিষ্ট বিশ্বের দৃষ্টিভঙ্গি ও মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। উক্ত কনভেনশনে পশ্চিমা জগতের নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ওয়ারেন ক্রিস্টোফার, যিনি সাংস্কৃতিক আপেক্ষিকতার প্রতি প্রকাশ্য নিন্দা জ্ঞাপন করেন। আর সংঘাতের অন্য দিক হল এই কনভেনশনে ইসলামী ও কনফিউশীয় দেশগুলো পশ্চিমা সার্বজনীনতাকে প্রত্যাখ্যান করে। ন্যাটো আর রাশিয়ার সামরিক নীতি নির্ধারকরা সমান্তরালভাবে দক্ষিণ দিক থেকে হুমকি আসতে পারার বিষয়টি উল্লেখ করেন। সভ্যতাভিমুখী ধারায় অলিম্পিকের প্রশ্নে প্রায় 200 ভোট বেইজিংয়ের বিরুদ্ধে সিডনির দিকে পড়ে। পাকিস্তানের কাছে চীনের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি বিক্রি করা এবং চীনের বিরুদ্ধে আমেরিকার দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সেই সঙ্গে ইরানে গোপনে পরমাণু প্রযুক্তি চালান দেওয়া নিয়ে চীনের সঙ্গে আমেরিকার বিবাদ গণনাযোগ্য। উভয় পক্ষ হতে সম্মতিক্রমে গৃহীত চুক্তি ভঙ্গ করে চীন কর্তৃক পরমাণু অস্ত্রের পরীক্ষাকরণ এবং এ বিষয়ে আমেরিকার তীব্র প্রতিবাদ ও উত্তর কোরিয়া কর্তৃক পরমাণু অস্ত্র সম্পর্কে পুনরায় কোনো আলোচনায় যোগ না দেওয়ার ঘোষণা। এটি পরিষ্কার হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইরান এবং ইরাকের ক্ষেত্রে শাস্তিমূলক নীতি গ্রহণ করার ক্ষেত্রে দ্বৈত নীতির আশ্রয় নেয়। মার্কিন ডিপার্টমেন্ট অব ডিফেন্স কর্তৃক দুটি প্রধান আঞ্চলিক বিবাদ সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। এর একটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে, অন্যটি ইরাকের বিরুদ্ধে। চীন এবং ভারতের সঙ্গে জোট গঠনের নিমিত্তে ইরানের রাষ্ট্রপতির আহ্বান, যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে সলা পরামর্শ করা হবে। জার্মানরা সাংঘাতিকভাবে শরণার্থী দমনে নতুন আইন প্রণয়ন করে যাবে। রাশিয়ায় প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট লিওনিদ ক্রাভচুকের মধ্যে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ চলাচল সহ অন্যান্য বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়। বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বোমাবর্ষণে পশ্চিমা শক্তির সক্রিয় সমর্থন ছিল, কিন্তু নির্বিশেষে সকল মুসলিম রাষ্ট্র এ ঘটনার নিন্দা করে এবং এ ঘটনা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতির প্রতিফলন ঘটায়। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সুদানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তালিকাভুক্ত করা হয় এবং মিশরের শেখ অমর আবদেল রহমান এবং তার অনুসারীদের ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করা হয়, কেননা মার্কিন ভাষায় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি শহুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চাপিয়ে দিয়েছে। পোল্যান্ড, হাঙ্গারি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার ন্যাটো জোটে অন্তর্ভুক্তির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। 1993 সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার করা হয় যে রাশিয়া একটি ছিন্ন রাষ্ট্র, যার মানুষ এবং এলিটরা জানে না তারা কি করবে, তারা পশ্চিম বিশ্বকে সমর্থন করবে না তার বিরোধিতা করবে। শীতল যুদ্ধের প্রথম দিকে ক্যানাডার রাষ্ট্রহিতৈষী লেস্টার পিয়ারসন অপাশ্চাত্য সমাজের পুনরুত্থানের ক্ষমতা ও শৌর্যবীর্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এটি হবে অহেতুক যদি কেউ ভেবে থাকেন যে নতুন রাজনৈতিক সমাজগুলো জন্ম নিচ্ছে প্রাচ্যে আর তা পশ্চিমের মতো সেখানে কার্বন কপি হবে, বরং সেখানকার প্রাচীন সভ্যতার ঐতিহ্যগুলো ওই দেশকে নতুন অবস্থায় নিয়ে যাবে।
তিনি বলেন যে ভবিষ্যৎ সমস্যা সৃষ্টি হবে একটি বিশ্বের সভ্যতার অভ্যন্তরস্থ রাষ্ট্রগুলোর মধ্যে নয়, বরং তা হবে এক সভ্যতার সঙ্গে অন্য সভ্যতার মধ্যে। শীতল যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং দ্বিধাবিভক্তি পিয়ারসনের বক্তব্যের বাস্তবতাকে পিছিয়ে দিয়েছে মাত্র। শীতল যুদ্ধাবসানের সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও সভ্যতার শক্তি দ্রুত জেগে ওঠে, যা তিনি ১৯৫০-এর দশকে আবিষ্কার করেছিলেন, এবং বলা বাহুল্য বিশ্বের অনেক পণ্ডিত ব্যক্তি তার এই ভবিষ্যৎবাণী এবং বিশ্ব রাজনীতির ধারা বিশ্লেষণের স্বীকৃতি দিয়েছেন। যারা বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগ্রহী তাদের প্রতি কার্নেন্ড ব্রাউভেল বক্রভাবে সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন, যে কেউ বিশ্ব মানচিত্র নিয়ে কাজ করতে চান তাকে জানতে হবে কিভাবে এটি নিয়ে কাজ করতে হয়। যে মানচিত্রের ওপর আজ বিশ্ব সভ্যতা দণ্ডায়মান তাদের সীমানা নির্ধারণ করতে হবে, তাদের কেন্দ্র ও চৌহদ্দিসমূহ, তাদের প্রদেশ এবং যে বায়ু দ্বারা তারা শ্বাস-প্রশ্বাস নেয় তা সহ সাধারণ ও সুনির্দিষ্ট ধরন যা তার সাথে সম্পর্কিত সবই জানতে হবে। অন্যথায় সেখানে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা থাকে।